প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আজকের আলোচনার শিরোনাম বর্তমানের দুর্যোগ দুর্ভাবনা, ভবিষ্যতের আশাবাদ। এ নিয়ে কথা বলার জন্য দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই রয়েছেন 21 পদকপ্রাপ্ত শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া। এরপরে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসনাত আলী। আপনার দুজনকে স্বাগত এই অনুষ্ঠানে। আজকের দুই অতিথির সঙ্গে পরিচয়ের পর্বটি শেষ হলো, যাব আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। বৃষ্টি কমায় বন্যার উন্নতি, পানি নামার পর আরও বিচিত্র ভোগান্তি, জীবন গোছানোর চেষ্টায় বানভাসীরা, মৃত্যু বেড়ে 52। বন্যা এলাকায় রোগ বাড়ছে, খাদ্য পানির পাশাপাশি চিকিৎসা সামগ্রীর সংকট, দুর্গম অনেক এলাকায় পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না। দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে ও সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন বিএনপি মহাসচিব। জুলাই আগস্টের আন্দোলনে প্রাণহানির জন্য শেখ হাসিনা ও 30 সাংবাদিক সহ 52 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ। এবং সম্প্রতি সারা দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র গোলাবারুদ জমা পড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, সেনাবাহিনীও অভিযান চালাচ্ছে। শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা, তাতে দুর্যোগের চিত্র যেমন আছে, দুর্ভাবনার জায়গা যেরকম আছে, ঠিক সমান্তরালে আশাবাদের জায়গাও রয়েছে। যদি দুর্যোগের জায়গা থেকে আমরা আলোচনাটা শুরু করতে চাই, তাহলে আমাদেরকে বন্যার যে বর্তমান যে চিত্র, সেই জায়গা থেকে একটু আলোচনাটা শুরু করতে হবে। আমরা সেখানে যাব। আবার আলোচনার ধারাক্রমে আসবে রাষ্ট্র সংস্কারের জন্য নানা ধরনের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সবশেষ যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলো আলোচনায় আসবে। আলোচনাটা শুরু করতে চাইছি আমাদের বর্তমান যে বড় দুর্যোগটির ভেতরে আমরা রয়েছি, বন্যা, সেই বন্যার জায়গা থেকে। আমরা দেখেছি যে এখন বন্যার্ত যে এলাকাগুলো, যে জায়গাগুলোতে বন্যা হয়েছে, সেগুলোতে পানি কমতে শুরু করেছে, কিন্তু নতুন নতুন দুর্ভোগের ভেতরে পড়েছে বানভাসী মানুষ। যেমন তার খাদ্যের সংকট, তার পানীয় জলের সংকট আছে, এবং সেখানে চিকিৎসা সামগ্রীরও সংকট রয়েছে। আবার দুর্গত যে জায়গাগুলো আছে, সেখানেও ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী না পৌঁছানোর সমস্যাটি আছে। মানুষ যখন বাড়িতে ফিরে আসছেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তখন সেই লড়াইয়ে তার অনেক সহযোগিতার প্রয়োজন, সেটি না পাওয়ার জায়গাটাও আছে। তবুও তারা লড়ছেন, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। আলোচনাটা শুরু করব সেই জায়গা থেকে। ডক্টর সুকোমল বড়ুয়া, যাচ্ছি আপনার কাছে। আমার কাছে? হ্যাঁ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আমাদের এই সময়ের মধ্যে আমরা টিভির সামনে আমরা উপস্থিত হয়েছি। বিশেষ করে দেশের যে বন্যা পরিস্থিতি, এটা জনদুর্ভোগ, দেশের মানুষের যে কষ্ট এবং জীবনযাপনের যে দুরবস্থা, এগুলো আসলে আমাদেরকে খুবই ভাবিয়ে তোলে। এই সময়ের মধ্যে কিন্তু আমরা টিভির সামনে কথা বলছি, বৈশাখী টিভির সামনে। আমি সকলকে, বিশেষ করে যারা বন্যায় কবলিত হয়েছেন এবং যারা দুর্ভোগে আছেন এবং যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে এবং সমবেদনা জানাচ্ছি আমি আন্তরিকভাবে। তো প্রথমে যেহেতু এটা আমাদের প্রথম দায়িত্ব, যে সাম্প্রতিককালে যে কয়েকদিন আগে যে আমাদের বন্যাটা হলো, এখন কিন্তু পানি নামতে শুরু করেছে, কিন্তু তারপরে আমি মনে করি যে এই দুর্ভোগটা কিন্তু আসলে যদি আমরা আগে থেকে জানতাম, ভারতের থেকে পানি আসছে আমাদের নদীগুলোকে, যে পানিটা আসছে বিশেষ করে ফেনী অঞ্চলটা, কুমিল্লা অঞ্চলটা এবং ত্রিপুরা অঞ্চলের যে পানিটা, যদি ভারতবর্ষের থেকে যে পানিগুলো আসছে, এই ধরনের এখানে কিন্তু আবার নানা ধরনের প্রশ্ন আছে। আমি সেইগুলোতে যাব না। একজন শিক্ষক, আমার একটা দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গিতে আমি কথা বলতে চাই। তো যে পানিগুলো আমাদের জন্য এসেছে, আমার মনে হয় এটা কিন্তু ভয়াবহ।
তো যদি ভারত থেকে এসে থাকে কিন্তু তারা যদি প্রতিবেশী রাষ্ট্র হয়, যদি কাছের রাষ্ট্র হয়, তারা যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, তাহলে বোধহয় আগে থেকে একটু জানানো উচিত ছিল। আর যদি বৃষ্টির কারণে হয়ে থাকে, অত সেখানে যদি বৃষ্টির কারণে, এখন তো বর্ষাকাল, দুর্যোগ আসতে পারে, আমরা দেখেছি সেরকম পাকিস্তানে হচ্ছে, এবং এমনকি ওই যে গুজরাটে এবং ভারতবর্ষে কিন্তু হয়ে গেছে। তো এইরকম যদি হয়, প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, সেখানে হয়তো আমাদের বলার কিছু থাকে না, কারণ এটা প্রকৃতিগত, সেটা হতে পারে। তো এখানে এটা নিয়েও কিন্তু আমার মনে হয় যে দেশের যে এই সময়ের মধ্যে আমরা এই মাত্র 1 মাসও হয়নি, আমরা 5 তারিখের পরে যে একটা দেশ স্বাধীন হলো, আবার যে মুক্ত হলো, দেশের আবহাওয়া জানালাগুলো খুলে গেল, তার মধ্যে যে আবার হঠাৎ করে বিপদ আসলো। কারণ ছাত্র জনতার যে অভ্যুত্থান, দেশের মানুষ স্বস্তি পাচ্ছে, এবং এই সময়ের মধ্যে মানুষের যে দুঃখ কষ্ট বেদনা, যারা সন্তান হারিয়েছে, নানাভাবে যারা নির্যাতিত, নিপীড়িত এবং গুলিবিদ্ধ, আহত, নিহত, এর মধ্যে কিন্তু আবার যে এই বন্যাটা, বিশেষ করে এটা জনদুর্ভোগ আমি মনে করি, এটা কিন্তু সহজে কিন্তু আমরা মেনে নিতে পারি না। এটা মানুষ হিসাবে আমরা তো সবাই মানবিক বোধে আমরা সমৃদ্ধ। তো মানুষ হিসাবে যদি মানুষের পাশে থাকতে না পারি, মানুষের দুঃখ বেদনাগুলোকে যদি আমরা সম অধিকার মানে সেভাবে যদি গ্রহণ করতে না পারি, সমবেদনার সাথে, এবং অংশীদারিত্ব যদি সেখানে না থাকে, তাহলে তো আমার মনে হয় আমরা মানুষ হয়ে কিন্তু আমরা কাজটা করতে পারছি না সুন্দরভাবে। তো এই জন্য আমার মনে হয়, আপনার প্রশ্নের উত্তরে বলছি, আমি খুবই মর্মাহত যে বন্যার মধ্যে। এখনও আমি পত্রিকায় আজকে যে আসছে নিউজটা, এই পর্যন্ত 12 লাখের মতো, 12 লাখের মতো পরিবার এখনো বন্দী আছে, 52 জনের প্রাণহানি হয়েছে, 32 জনের প্রাণহানি হয়েছে। এইমাত্র বৈশাখী টিভিতে সেটা শুনলাম আমরা। তো এবং ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি 58 লাখ, আরও বেশি হতে পারে, কারণ হয়তো এখন তো তথ্য সব কিছু আসছে না পরিষ্কারভাবে, কারণ সেখানে যাওয়া যাচ্ছে না। আমাদের যারা সংবাদ সংগ্রহ করবে, আমাদের সংবাদকর্মীরা, তারা চেষ্টা করছে সংবাদগুলো নেওয়ার জন্য, অর্থাৎ তথ্যভিত্তিক, একবারে বস্তুনিষ্ঠ সংবাদগুলো পাওয়ার জন্য। আর জেলা প্রশাসকে কাজ করছে, কিন্তু তারাও তো এখন আমার মনে হয় সীমাবদ্ধতার মধ্যে আছে, তারাও কাজ করতে পারছে না। কারণ দেশের এমন একটা পরিস্থিতি, কাঠামোটা কিন্তু এখনও কিন্তু মেরামতের কাঠামোটা যে হঠাৎ করে হয়ে গেল, কিন্তু আইন প্রশাসন বাহিনী থেকে আরম্ভ করে যে জেলা উপজেলায় যেসব নির্বাহীরা থাকে, তারাও কিন্তু এখনও সুস্থভাবে জীবনযাপন অথবা তাদের আইন প্রশাসন ব্যবহার করার সেই রকম কোনো সুযোগ পাচ্ছে না, আমার যেটা মনে হয় আর কি। কারণ এমন একটা ভিত আমাদের বাংলাদেশের মধ্যে, কারণ 15 বছর পরে যে এমন একটা পরিস্থিতি আমাদের মধ্যে আসবে, আমরাও সেটা কল্পনা করতে পারিনি। তো যাই হোক, তারপর আমি চাই একটা আমাদের শাসন ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আসবে। আমরা আশাবাদী। আপনি যে কথাটি বলছেন, প্রথম আমাদের নিরাশার বাঘটা সামনে আছে, আমাদের বিশাল অংশ কিন্তু আমাদের নিরাশার বাঘ, কিন্তু তার মধ্যে কিন্তু আশার একটা আলো আমরা দেখতে পাচ্ছি। কারণ আশাটা, নিরাশার মধ্যে কিন্তু আশা লুকিয়ে থাকে, একটা সম্ভাবনা থেকে যায়। তো আজকে আমি মনে করি অবশ্যই আমাদের এই দুর্ভোগ কেটে যাবে, কারণ বাঙালি জাতি সবসময় দুর্ভোগের শিকার হলেও কিন্তু সেটা আমার মনে হয় তাদের বীরত্বের কাছে তারা কিন্তু সব কিছু পরাজিত হয়। আমাদের এমন মানে উন্নত মামসির কাজী নজরুলের গতকাল যে আমাদের যে উন্নত মামসির কাজী নজরুল ইসলামের যে মৃত্যুবার্ষিকী আমাদের পালন হলো, সেখানে আমরা বলছি নানা জায়গায় সেটা হয়েছে। অর্থাৎ আমাদের বাংলাদেশি মানুষ, বাঙালিরা, বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মানুষগুলো, অবিভক্ত বঙ্গ সহ আমি মনে করি বাংলাদেশের মানুষেরা এখনও কিন্তু বীরত্বের পরিচয় দিয়ে তাদের উন্নত মামসিরের এই কাজী নজরুল ইসলামের এই স্লোগানের মধ্যে কিন্তু আমরা আছি। তো আমার মনে হয় বন্যা মানে কেটে যাবে। তবে আমাদের বিশেষ করে টিএসসিতে আমরা সেখানে গিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমার মনে হয় যে কোনো দুর্যোগের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে কি, সেটা ছাত্র আন্দোলনে হোক, গণ আন্দোলনে হোক, অর্থাৎ দেশের আন্দোলনে হোক, দেশের সার্বভৌমত্বের ব্যাপার হোক, দেশপ্রেমের ব্যাপারে হোক, এবং এই যে আজকে যে বন্যা, আমাদের ছাত্ররা এখন তো বন্ধ, হলগুলো বন্ধ, তারপরেও কিন্তু সেখানে ছাত্রছাত্রীদের ভিড়, তারা রাতদিন কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তাদের মধ্যে যে দেশপ্রেম এবং জনকল্যাণমূলক যে মনোভাব, চেতনা তৈরি হচ্ছে, এই মাত্র তাদের নিঃস্ব কিন্তু এই ছাত্ররা কিন্তু বিপুল পরিমাণ ত্রাণ সংগ্রহ হচ্ছে, পাঠানো হচ্ছে বন্যার্ত এলাকায়। হ্যাঁ, অসাধারণ। তারা যাচ্ছে সেখানে কিন্তু ট্রাক, বড় বড় লরি, আমি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লরির একটা ঝাঁক আমি দেখতে পাই,
এগুলো দেখলে কিন্তু ভালো লাগে আমার ছাত্ররা, তরুণ ছাত্ররা, যুবক অনেক ছাত্ররা মানুষ প্রতিদিনই ছুটে যাচ্ছেন সেখানে ত্রাণ দেওয়ার তারা জন্য। কিন্তু তাদের নিজেকে বিলিয়ে দিয়ে উৎসর্গ করে জীবনকে, কোথায় যাচ্ছে তারা, তারা সেখানে হয়তো তারা আবার ফিরে আসবে কিনা সেই সংকটের মধ্যে, এইরকম একটা দুর্ভোগের মধ্যে, দুর্যোগের মধ্যে তারা যাচ্ছে। এটাই তো আমাদের দেশের সম্পদ এই ছাত্ররা। আমি তাদেরকে অভিনন্দন জানাই এবং আমার মনে হয় আপনার কথাই বলছি আমি আবার, নিরাশার মধ্যে আলো থাকবে, আশা আছে, আমরা আশা দেখব। এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছে তাদেরকে আমরা অভিনন্দন জানাই, কারণ অনেক দিন পরে তারা এই দায়িত্বটা নিয়েছে, তারা অবশ্যই সজ্জন ভালো মানুষ এবং তারা চেষ্টা করবে। আমরা আশা করব এই দেশের জনগণ। তবে একটা জিনিস আমি বলতে চাই বিনয়ের সাথে, আমাদের কিন্তু প্রত্যাশাটা বেশি হয়ে যাচ্ছে। প্রত্যাশাটা বেশি হওয়া ঠিক না। একটা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য সময়টা আমাদের দেওয়া উচিত বলে আমি মনে করি। তো সেখানে তাদেরও আমার মনে হয় বিবেকবোধে তাড়িত হওয়া উচিত যে দেশের জনগণ কী চায় এবং তারা কোন দায়িত্বে, কোন সময়ের মধ্যে তারা দায়িত্ব গ্রহণ করেছে এবং তাদের দায়িত্বগুলো কতটুকু থাকবে এবং প্রলম্বিত হবে অথবা সীমাবদ্ধতার মধ্যে কতটুকু থাকতে পারে, এটাও বোধহয় আমার মনে হয় তাদের আছে। তবে এই প্রসঙ্গে আবারও আসবো আপনার কাছে, নিয়েও কথা হবে, যে প্রত্যাশার জায়গা পূরণের যে চাপ সেইগুলো নিয়ে কথা হবে। যাচ্ছি আরেকজন অতিথি অধ্যাপক মোহাম্মদ হাসনাত আলী আপনার কাছে। আমাদের যে ঘুরে দাঁড়ানোর যে একটি ইতিহাস আমাদের আছে, সকল সংকটের ভেতরেই আমরা সেটি দেখতে পেয়েছি এবং আমরা যদি একদম খুব স্পেসিফিকলি এই বন্যার বিষয়ে দেখি যে খুব অল্প সময়ের ভেতরেই ত্রাণ সংগ্রহ, ত্রাণ প্রেরণ, উদ্ধার তৎপরতা সব জায়গাতেই একটি বিপুল কর্মযজ্ঞ সেখানে ঘটিয়েছে মানুষ এবং সেখান থেকে একটা ঘুরে দাঁড়ানোর বার্তাও পাওয়া গেছে। তো সবশেষ যে পরিস্থিতি, তাতে আপনার যে পর্যবেক্ষণ, আপনার কথা সেটা শুনুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা যারা এই মুহূর্তে এই প্রোগ্রামটা দেখছেন, আগামীতে দেখবেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহ আলোচককে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি তারুণ্যের জাগরণকে। যেটি স্যার বললেন যে ত্রাণ সংগ্রহ, ত্রাণ বিতরণ, এগুলো প্রত্যেকটাই কিন্তু একটি করে খুব ঘটনাবহুল একটি ঘটনা বাংলাদেশের ইতিহাসের জন্য। কখনো কি দেখেছেন যে তারুণ্যের এই জাগরণের মধ্য দিয়ে টিএসসি ত্রাণ সামগ্রীতে ভরে গেছে, রাখার জায়গা নেই? অতি সম্প্রতি কি কখনো দেখেছেন যে এই তরুণের ডাকে মানুষ তার বাড়িঘর থেকে যা পেয়েছে, যা ছিল তার সর্বোচ্চটা দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে? আমরা 88 বন্যাতে দেখেছিলাম, তারপরে বহু দুর্যোগ হয়েছে, ঝড় ঝাপটা অনেক কিছু গেছে, আমরা দেখিনি। এবং এই যে বিশ্বাসের জায়গাটা, যে তরুণদেরকে বিশ্বাস করা যায়, তাদেরকে ত্রাণ দিলে কোনো তসরুপ হয় না বা হওয়ার কোনো সম্ভাবনা নেই, যারা দেশের জন্য, স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য অকাতরে জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, রক্তের দাগ এখনও বাংলাদেশের বিভিন্ন অলিগলিতে খুঁজে পাওয়া যায়, রক্তের গন্ধ খুঁজে পাওয়া যায়, গন্ধ আসে আমাদের নাকে, সেই দেশে তরুণদের ডাকে মানুষের যে স্বতঃস্ফূর্ত সহযোগিতা, এটি অনেকাংশে লাঘব করেছে এই দুর্যোগটাকে। তারপরেও যে কোনো দুর্যোগ 52টি মানুষ হারিয়ে গেছে, একটি মৃত্যুও কাম্য ছিল না। সেটা কার দায় কার দায় নয়, এটা কিন্তু বলেছি আমরা যে পার্শ্ববর্তী একটি দেশ অসময়ে যেভাবে একতরফাভাবে কোনো ইনফরমেশন না দিয়ে পানি চাললো, সেটা অনাকাঙ্ক্ষিত, সেটা দুঃখজনক, সেটা বন্ধুত্বের নিদর্শন কখনো হতে পারে না। তরুণের এই তারুণ্যের জাগরণটাকে আমাদের ধারণ করতে হবে, রাজনৈতিক দলকে ধারণ করতে হবে। আমি স্যার এখানে আছেন, আমরা বৃদ্ধ বয়সের মানুষ, কিন্তু তারপরেও এই তারুণ্যকে শ্রদ্ধা করতে হবে, রেসপেক্ট করতে হবে, অনার করতে হবে যে ওরাই কিন্তু একটা উত্তপ্ত মাঠ ছিল বিরোধী রাজনীতির মধ্য দিয়ে, সেই মাঠে আমরা আগুন জ্বালাতে পারিনি, বারুদ উত্তপ্ত ছিল, ম্যাচ লাইটারটা দিতে পারিনি, তারা সময়ে এসে মাত্র 15-20 দিনের মধ্য দিয়ে সেই উত্তপ্ত বালুটাকে, পারদটাকে তারা অগ্নিসংযোগ করে কিন্তু স্ফুলিঙ্গ দিয়েছে, মুক্ত করেছে সমস্ত জঞ্জাল। এখন প্রশ্নটি হলো, আমরা সংস্কারের কথা বলছি, হ্যাঁ সময় লাগবে, কতটা সময় লাগবে, কতদিন সময় দেবো, কি কি সংস্কার করবেন জানতে পারলে খুবই ভালো হতো। তবে এই সরকারের প্রতি আমার আস্থার জায়গা আছে। আস্থার জায়গা এইটুকু, অধ্যাপক ইউনূস স্যার এমন একজন ব্যক্তি যিনি শুধু এই দেশটাকে নয়, সারা বিশ্বটাকে দেখেছেন নিজের চোখে, বিশ্বটাকে বদলে দিতে চাইছেন সোশ্যাল বিজনেসের মধ্য দিয়ে। উনি নিজের চোখে দেখেছেন কিভাবে সম্মানিত মানুষকে অসম্মানিত করা হয়। উনি নিজে হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন যে একটি অসত্য মামলা, সাজানো মামলায়
আপনি যদি আমি যদি শ্রমিক, এই যে শ্রম আদালতে যে মামলাটি, কর্মচারীদেরকে বেতন ফাঁকি দেওয়া বা কি কয়েকটা দেওয়ার জন্য, এরকম যদি হয়তো বাংলাদেশের প্রায় অধিকাংশ ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিক মামলা হবে, সময় মতো বেতন না দেওয়ার কারণে, সময় মতো বোনাস না দেওয়ার কারণে, কই রাজনৈতিক বিবেচনায় তো মামলা হতে দেখিনি, অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে মামলা। অতএব উনি এই বিষয়গুলো হাড়ে হাড়ে টের পান, উনি জানেন, একদম সচক্ষে দেখেছেন। বরেণ্য কিছু অর্থনীতিবিদরা আছেন, অর্থনীতি যে সংকটের জায়গায় সংকট হবে, আমি এগুলাকে খুব মোটা দাগে সংকট, আমার সংকটের জায়গাটা ভিন্ন। আমার সংকটের জায়গায় আমি দেখতে চাই যে একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে কতবার থাকবেন। একজন তো চেয়ারে বসলে আর যেতে চান না, সংস্কার সেই জায়গায় করতে হবে যে কোনোভাবেই। তবে আসার কথা হলো যে বাংলাদেশের অন্যতম একটু বিরোধী দল, কালকে হঠাৎ করে একটা বই পেলাম, তারা 31 দফা দিয়েছিল, সেই 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের তারা আগেই বলেছে, নিজেরাই বলেছে, মানে একে স্বইচ্ছাই, যে 2 বারের বেশি কোনো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আমি আজকে তাদের সাথে সুর মিলাই বলতে পারি, তারা যা বলেছেন সেই সংস্কারের মধ্য দিয়ে সংবিধানে সংযোজন করতে হবে। পরিবারতন্ত্র, এই সম্প্রতি পতিত একজন সরকারের দেখলাম 43 জন শুধু পার্লামেন্ট মেম্বার, মেয়র থেকে শুরু করে একটা পরিবারের। এইটা হওয়া উচিত নয় রাজনীতিতে। রাজনীতিটা প্রতিযোগিতামূলক হওয়ার কথা, মেধার প্রতিযোগিতা, জনমানুষের সাথে সম্পৃক্ততার প্রতিযোগিতা, কে কার আত্মীয়। হবিগঞ্জের একজন এমপি এই সদ্য সমাপ্ত সরকারের স্বামী হলেন পার্লামেন্ট মেম্বার, ওনার স্ত্রী হলেন জেলা পরিষদের চেয়ারম্যান, ওনার ছেলে হলেন উপজেলার চেয়ারম্যান। ভাবা যায়। আমার বগুড়ার কথা আমি যদি বলি, একজন সন্তান হলো এমপি, বাবা হলেন উপজেলা চেয়ারম্যান, বউ হলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মানে মা হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কতটা পারিবারিক পরিবারতন্ত্র হলে একটা দেশে এরকম হতে পারে? এটার সংস্কার আমি চাই। আমি চাই যে এই যে আজকে দীর্ঘদিন যাবৎ স্যার যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি রাজশাহীর মতিহার চত্বরে, কবে কোন নির্বাচনের মাধ্যমে রেজভী আহমেদের উদ্ভাব হয়েছে রাজনীতিতে? নির্বাচন হয় না। আপনি রাজনীতিকরণের যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আমি সেখানে সংস্কার চাই, যে প্রত্যেকটি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে, কারণ রাজনীতিবিদরা দেশটা স্বাধীন করেছে, মায়ের ভাষা ফিরে দিয়েছে, দেশে আগামী দিনে পরিচালনা করবে কিন্তু রাজনীতিবিদরা। খুব ভালো করে বলতে, এই শিক্ষকরা নয়, অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে নেতৃত্ব তৈরির যে কারখানা, ফ্যাক্টরি বলি আমরা, ছাত্র সংসদ, গলা টিপে কারা হত্যা করে। আপনি গণতন্ত্রের কথা বলবেন, আপনি স্বাধীনতার কথা বলবেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন, আপনি রাজনৈতিক নেতৃত্ব বিকশিত হওয়ার যে একমাত্র পথ ছাত্র সংসদ, সেই নির্বাচন আপনি করবেন না। লম্বা সময় ধরেই বন্ধ হয়ে গেছে। আমি পার্টিকুলার কোনো সরকারের কথা বলছি, বন্ধ আছে। তা আপনি সবার জন্যই আমি বলছি, এটা তো শুধু আওয়ামী লীগ বিএনপির জন্য, 2 টার্ম হবে, যিনি হোক না কেন চলে যাবেন উনি। তাহলে হবেটা কি? এই যে তার যে যাওয়ার যে একটি ডেডলাইন তৈরি করার জন্য সংবিধান দেয়। আর একটা কথা বলছে যে আপনি রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই, পোস্টমাস্টার জেনারেলের মতো আমরা করে বলি, কেউ কেউ বলে, আমি সরি, আমি ওই প্রতিষ্ঠানটিকে অনেক শ্রদ্ধা করতে চাই, রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার আকাশচুম্বী ভারসাম্যহীনতা, সেটা সংস্কার করবেন না আপনি? করতে হবে। সেখানে ভারসাম্যের কথা কিন্তু অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে। না, এগুলো আজকে বলছি আমি জাতিকে একটা ধারণা দেওয়ার জন্য, এটা করতে হবে। পার্লামেন্টে 71 অনুচ্ছেদ আছে একটা, যেখানে ফ্লোর ক্রসিং বলা হয়, যে আপনি ভোট দিতে পারবেন না। আমার সত্য কথাটা আমি বলতে পারবো না, জনগণ আমাকে ভোট দেন, নির্বাচিত করবে, ওখানে যে দল আমাকে যা বলে দেবে আমি সেটা বলবো। হ্যাঁ, আপনি সরকার পতনের ক্ষেত্রে হয়তো আপনি ভোট দিতে পারবেন না, কিন্তু জনবান্ধব জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আমি কেন সরকারের মতামতের বাইরে আমার মতামত দিতে পারবো না? এটা তো অসাংবিধানিক, অগণতান্ত্রিক, চরম অগণতান্ত্রিক। সেটার সংস্কার করতে হবে। এবং তার মধ্য দিয়ে দেখেন আরেকটি জিনিস হলো, এই যে আইন শৃঙ্খলা বাহিনী, দলের আইন শৃঙ্খলা বাহিনী পরিণত হয়েছে গত 18 বছরে, দল দাসে পরিণত হয়েছে। এই বাহিনীকে প্রজাতন্ত্রের বাহিনীতে পরিণত করতে হবে, যে অন্যায় করলে দুষ্টের দমন, শিষ্টের পালন, এই জায়গায় যদি আপনি নিয়ে আসতে না পারেন, যত সংস্কারই করেন কিচ্ছু হবে না। তাদের হাতে বৈধ অস্ত্র আছে, আপনার হাতে কিছুই নেই। অতএব ওই জায়গাতে সমস্যা হবে। প্রজাতন্ত্রের কর্মচারীরা, তারা প্রজাতন্ত্রের কর্মচারী হবে, কোনো পার্টিকুলার দলের কর্মচারী হবে না। সেই নিয়োগ পদ্ধতি, এই যে আবেদ আলী কোটা, সব এখন মানুষ মজা করে বলে যে আবেদ আলী কোটা হলে চলবে না, মেধার কোটা হতে হবে। যারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, তারা কি চেয়েছিল? মেধা চেয়েছিল। সকল ক্ষেত্রে ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে, মেধার ভিত্তিতে হওয়া দরকার, যোগ্যতার ভিত্তিতে হওয়া দরকার, সেখানে লেখাপড়ার ভিত্তিতে হওয়া দরকার। ঠিক একইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যেন মেধার ভিত্তিতে যেন আমাদের এই সুষম উন্নয়নের যে বাংলাদেশের পথে আমরা অগ্রসর হচ্ছি, সেটা যেন চলমান থাকে। সেই জায়গায় সমস্ত ব্যবসায়িক অর্গানাইজেশনগুলো, বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলো, ধাতব অ্যাসোসিয়েশন দখল হয়ে যাচ্ছে। গত 18 বছরটি নির্বাচন হতে দেয়নি, কোনো পেশাজীবী সংগঠন নির্বাচন হতে দেয়নি। 15টি বছরে কোনো বিশ্ববিদ্যালয় মেধাবীর, অধিকাংশ ক্ষেত্রে মেধাবীরা নিয়োগ পায়নি, ভোটারদেরকে নিয়োগ করা হয়েছে, যার জন্য বিরোধী মত যারা লালন পালন করে বা মতামত প্রকাশ করতে চায়, তারা প্রার্থী দিতে পারেন না। এই যে বিষয়গুলো, চাকরি হওয়ার কথা ছিল মেধাবীদের, সেখানে এমনও হয়েছে যে মেধাবীদেরকে বাদ দিয়ে
তুলনামূলক কম মেধাবী, আত্মীয়তার কারণে, পারিবারিক তন্ত্রের কারণে, রাজনৈতিক বিবেচনায় তাদেরকে শিক্ষক নিয়োগের মধ্য দিয়ে আজকে শিক্ষার গুণগত মানটাকে কোন জায়গায় নিচে নেমে যাওয়া হয়েছে। স্যারের সামনে তো এগুলো বলার আমার ধৃষ্টতা আমার নাই, কিন্তু আমরা তো করেছি। অক্সফোর্ড, যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শ্রদ্ধা রেখে বলি, কি করে ভাইস চ্যান্সেলর মহিলা কতটা দলদাস হলে একজন পতিত সরকারের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তার ছেলেকে ওই যে কি বলে ডিসেবল কোটা আর কি, মানে প্রতিবন্ধী কোটায় ভর্তি করাতে পারে। তিনি প্রকৃতপক্ষে প্রতিবন্ধী নন। একজন আইজিপিকে কোন বিবেচনায়, যার ভর্তি হওয়ার যোগ্যতা ছিল না, তাকে ভর্তি করাতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেননি একটা ইউনিটে, পরীক্ষা না দিলে সেই ইউনিটে ভর্তি হওয়ার কোনো, এই ইউনিটে পরীক্ষা দিয়েছেন, সি ইউনিটে ভর্তি হয়েছেন ভাইস চ্যান্সেলরের বিশেষ বিবেচনায়। কত বড় অনৈতিক হলে, কত বড় দলের প্রতি মানুষের যে আনুগত্যের যে জায়গাটা, কতটুকু নির্লজ্জ হলে এই কাজগুলো করা যায়। আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। আমরা একটু ছোট করে এই বাংলাদেশ দেখতে চাই না যে ভাইস চ্যান্সেলর চেয়ারে থাকবেন, আমার সন্তানদেরকে বহিরাগত মাস্তানরা এসে গুলি করবে, অস্ত্র দেখাবে, আমার কন্যা সম মেয়েদেরকে নাজেহাল করবে, ভাইস চ্যান্সেলর এসি রুমে বসে থাকবে। এরকম ক্যাম্পাস আমরা দেখতে চাই না। প্রকৃত অভিভাবক চাই, যে অভিভাবক আমার সন্তানদের পাশে সুখে দুঃখে দাঁড়াবে এবং তাদেরকে প্রোটেক্ট করবে, তাদের প্রকৃত অভিভাবক হিসেবে পরিণত হবে। এরকম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে চাই। মানে পরিস্থিতির যৌক্তিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা আপনার কথায় উঠে এসেছে, সে বিষয়ে নিশ্চয়ই আমাদের আরেকজন আলোচক, তাঁরও বলার আছে, আমরা তার কথাও শুনবো। একটা বিরতির পর ফিরবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অধ্যাপক সুকোমল বড়ুয়া, আপনার কাছে এবার ফিরছি। অধ্যাপক হাসনাত আলী, উনি বিরতির ঠিক এক মুহূর্তে বেশ কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করলেন, এবং যেখানে যেখানে পরিবর্তন হওয়া জরুরি সেগুলো কেন জরুরি, কোন বিবেচনায় তিনি সেগুলি বললেন, সেগুলো তুলে ধরলেন। শুনবো আপনার কথাও। আবারও ধন্যবাদ আপনাকে এবং আমাদের যারা দর্শক শ্রোতা আছে তাদেরকে। আসলে বাংলাদেশ 56,000 বর্গমাইলের বাংলাদেশ, 18 কোটি মানুষের বাংলাদেশ দীর্ঘদিন ধরে কিন্তু অচল ছিল। বিশেষ করে রাষ্ট্র কাঠামোগুলো যে অচল থাকে, রুগ্ন হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেখানে প্রত্যাশাটা সহজে কিন্তু পাওয়া যায় না, প্রাপ্তি আসে না। তো উনি হয়তো আমাদের হাসনাত সাহেব খুব দৃঢ়ভাবে বলছে, কারণ উনি এখনও বয়সে কম আমার চেয়ে। তো ওনার বক্তব্যটা ছিল জোরালো, কিন্তু আমার বক্তব্যটা জোরালো না হলে আমি কিন্তু কয়েকটা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এই দেশের আমরা দেখেছি, জন্মের পর থেকে তো দেখেছি বাংলাদেশের, আমরা দেখেছি আমরা পাকিস্তান পিরিয়ড দেখেছি, ব্রিটিশের ভারতবর্ষের শাসন দেখেছি, তারপরে এরপরে বাংলাদেশ স্বাধীন হলো, আমরা সব কিছু দেখে আসছি। একটা ধারাবাহিকতা আমাদের চোখে ভাসে। তো এই ভাসমান ধারাবাহিকতার মধ্যেই যে বর্তমান যে বাংলাদেশ, এই বর্তমান যে বাংলাদেশের যে অবস্থাটা, এই অবস্থাটা কিন্তু আমরা কখনো দেখতে চাইনি। স্বাধীনতার পরে একটা স্বাধীন দেশের মধ্যে যে পরিবর্তন আসবে, আমরা সব কিছুকে খুলে দেব, অর্থাৎ একটা সমাজ এবং রাষ্ট্রের অথবা জনকল্যাণমূলক যেসব উপাদানগুলো থাকবে, মানুষের যেগুলো ন্যায্যতা থাকবে এবং অধিকারগুলো থাকবে, সেই দরজাগুলো যদি আমরা খুলে না দিই, সব কিছু যদি বন্ধ থাকে, অত কয়েকটা খুলে দিয়েছে, আরগুলো কিন্তু বন্ধ, বেশিরভাগ বন্ধ ছিল। তো সেখানে আমার মনে হয় রাষ্ট্র কিন্তু সেভাবে স্বাভাবিক গতিতে তার ধারাবাহিকতার, তার যেটা যথাযথভাবে চলার যে কতগুলো নিয়ম থাকে, এগুলো কিন্তু সেখানে থাকেনি। এবং এই রাষ্ট্রের একটা সূচকও তৈরি হয়, ইন্ডেক্স যেখানে তৈরি হয়, পরিমাপ করার যে রাষ্ট্রটা কতটুকু ভালো চললো বা কতটুকু মন্দ চললো, সব কিছু মিলিয়ে আমার মনে হয় দেশের অবস্থাটা খুব একটা সংকটকাল আমাদের জন্য গেছে। তো এই সংকটকালের মধ্যে 15 বছর যে সব কিছু দরজা বন্ধ ছিল, আমি যেটা মনে করি, আমরা শিক্ষক, আমাদের ভেতরে যে একটা লেখার মনোভাব থাকে, মৌলিকত্ব থাকে, চিন্তার একটা স্বাধীনতা থাকে, আমরা তো কিন্তু সেইভাবে কথা বলতে পারি না। শব্দগুলো কোথায় যাচ্ছে, অনেকে চাকরি চলে গেছে আমাদের মধ্যে, এটা তো হওয়া কাম্য ছিল না আমাদের।
কারণ আমি যে শিক্ষক, আমার ভিতরে সবসময় কিন্তু লেখার একটা প্রবণতা থাকবে, স্বাধীনভাবে আমি লিখব। যদি এটা লিখতে না পারি তাহলে মৌলিকত্ব সৃষ্টি হয় না, গবেষণা হয় না। তো এইসব দ্বারগুলো বিশেষ করে এটা বিচার বিভাগ কোথায় ছিল আপনারা জানেন, সবাই তো দেখছি বিচার বিভাগ কোথায়। নির্বাহীর আদেশের জন্য অপেক্ষা করত, বিচারকরা কিন্তু কাঁপত। মানে আমি মনে করি যে বনের মধ্যে যেমন হরিণ, বাঘের মধ্যে যেমন কাঁপে, সব আইন শাসন প্রশাসনগুলো, মন্ত্রণালয়ের যারা দায়িত্ব পালন করেছে এবং যারা সচিবের দায়িত্ব পালন করেছে, আমার মনে হয় তারা কিন্তু যথাযথভাবে তাদের যে দায়িত্ব ছিল, তাদের যে মানে প্রতিটি অবস্থানে, প্রতিটি চেয়ারে যে কতগুলো দায়িত্ব ছিল সেটা কিন্তু তার দায়িত্ব পালন করতে পারেনি। তো যার ফলে দেশের অবস্থাটা কিন্তু ভগ্ন হয়ে গেছে, একবার খুব সাংঘাতিক দুরবস্থার মধ্যে চলে গেছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে সেখানে আমাদের যেমন ধরেন সমতাটা কি ছিল, আজকে যে সমতার জন্য যে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু ছিল না। সেখানে যে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক, সকলের যে অন্তর্ভুক্তি, সকলের যে সেখানে সবাই সমান যে অংশগ্রহণ এবং সেখানে যে সমঝোতা এবং জবাবদিহিতা, এই কাঠামোগুলো রাষ্ট্রের জন্য খুবই বাঞ্ছনীয়, অপরিহার্য। এই সমালোচনাটা কিন্তু খুব জোরদার যে অন্তর্ভুক্তিমূলক সমাজ, রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারি। মূলক সমালোচনা এগুলো কিন্তু আমাদের মধ্যে সম্পূর্ণভাবে দুর্বল হয়ে গিয়েছিল। এটা পারেনি, কেউ কথা বলতে পারেনি সেভাবে। আজকে দেখেন কীরকম রাষ্ট্রের মধ্যে ছিল, আজকে যখন ধরা পড়ছে সব কিছুকে আমরা জানি। সরকার যাওয়ার পরে, বিগত সরকার যাওয়ার পরে আজকে দেখেন দেশের মধ্যে যে অর্থনৈতিক যেটা ছিল, দুরবস্থা ছিল, প্রতিটি ক্ষেত্রে এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে, এগুলো কিন্তু আমার মনে হয় ভাষায় প্রকাশ করা যায় না। এটা তো কখনো আমরা কিন্তু চিন্তা করিনি। আমার দেশ কি গরিব, আমার দেশ কি দরিদ্র, হতদরিদ্র না হতদরিদ্র না। এই সকল টাকার যখন আমরা মানে খনি দেখি, টাকার যখন আস্থানা দেখি, কিন্তু আমরা মনে করতে পারি না যে আমার দেশ কখনো দরিদ্রতা না। তো এই জন্য আজকে আমি যেটা মনে করি যে আমাদের আমাদের বর্তমান সময়ের মধ্যে আমরা চাইব যে এইটাকে ওই যে রাষ্ট্র কাঠামো সাজানো, সংস্কার করা, মেরামত করা, এই বিষয়গুলো কিন্তু আসলে যে কথাটা বলছে হাসনাত, আমি একমত। আমাদের জনাব তারেক রহমান সাহেব এখনি চেয়ারম্যান লন্ডন থেকে, আমি তো শিক্ষক, কিছুটা চিন্তা করি আমরা এই মেরামত করার আগে কিন্তু সে এখানে কিন্তু দিয়েছে এইরকম যে মেরামতের কথা আসবে, এই শব্দটা যে মানে আমাদের কাছে বর্তমান সময়ের মধ্যে খুবই প্রযোজ্য হবে সেটা কিন্তু আমরা চিন্তা করিনি। এটা কিন্তু আজকে অনেক দিন আগে এই কথাটা কিন্তু আসছে যে আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে। তো আমার মনে হয় আজকে আমরা যারা গেছে, আমি আমাদের ডক্টর ইউনূস যে কথাটি বলছে আমি একমত, তিনি আন্তর্জাতিকভাবে কি স্বীকৃত, তাকে বাংলাদেশ না তা পৃথিবীর মানুষ তাকে কিন্তু চিনে, তার একটা ভিশন আছে, তার একটা স্বপ্ন আছে, তারও একটা দায়িত্ব ছিল, তার একটা স্বপ্ন ছিল কি তার কোনোদিন যদি দেশের ভার গ্রহণ করতে পারে, এই দেশকে একটা সুখী সমৃদ্ধশালী এবং জনকল্যাণমূলক, সকলের জন্য যে পিস অ্যান্ড হ্যাপিনেস এবং গুড গভর্নেন্স, এইরকম একটা রাষ্ট্র কাঠামো তিনি দেওয়ার জন্য তার একটা ভিতরে স্বপ্ন ছিল। আমরা সেদিন তার কাছে যখন গেলাম দায়িত্ব নেওয়ার পরে, নানা ধর্মের মানুষ কিন্তু তার কাছে গিয়েছিলাম আমরা সেদিন, আমিও গিয়েছিলাম এবং তার কথাগুলো আমরা শুনেছি এবং আমাদের কথাগুলো তিনি শুনছে সুস্থভাবে। প্রতিদিন কিন্তু তিনি এই বয়সে কিন্তু প্রতিদিন কিন্তু এই কাজের জন্য তিনি কিন্তু অত্যন্ত সচেষ্ট এবং তিনি সময় দিচ্ছেন। তবে আমি যেটা মনে করি এই যে আইনশৃঙ্খলা বাহিনী সহ যেভাবে ধস নেমেছে, এটাকে ঠিক করতে কিন্তু সময়ের প্রয়োজন। কারণ আমার মনে হয় একটা অভ্যুত্থান হয়েছে আমাদের মধ্যে, অভ্যুত্থানের মধ্যে পরবর্তীতে যে সকল কাঠামোকে মেরামত করে যে একটা ঠিক জায়গায় আনা, যথাযথভাবে নির্মাণ করে দেওয়া, বিনির্মাণের জায়গাটা কিন্তু আমার মনে হয় একটু সময় সাপেক্ষ। এই জন্যই আমাদের যে বিএনপি মহাসচিব সেটা বারবার বলছে, সময়ের কথা বলছেন এবং বিভিন্ন পক্ষ থেকে যারা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দল আছে তারা বলছে যে কতটুকু সময় দেওয়া যায় বা কতটুকু বলা যায়। আমিও একমত, সময়টা তো অবশ্যই নির্ধারিত থাকবে। তবে আমার এটাও ঠিক, আমি পাশাপাশি বলতে চাই তার একটা স্তর ঠিক করুক, তার একটা লেভেল ফিল্ড তারা তৈরি করতে পারলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ। তার একটা কথা বলি, আমি শেষ কথা একটু বলতে চাই এটাই, আমি সেদিন আমি খুব ভালো লাগছে, যেমন ধরেন আসলে আমি পক্ষপাত নিয়ে কোনো কথা বলছি না, আমি শিক্ষক, আমার একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকে। সেদিন আমরা দেখেছিলাম এতদিন পরে 18 ইংরেজির পরে এবং বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি একটু মুখ খুললেন। তিনি তো অন্তরীণ ছিলেন, গৃহবন্দী ছিলেন,
নির্যাতিত, নিষ্পেষিত, এমন তাকে যন্ত্রণা দিয়েছে, এটা কিন্তু মানবিক কাজ বলে আমরা মনে করি না। সবাই বলছে, কিন্তু এমনকি আওয়ামী লীগের লোকেরও কিন্তু আছে যারা বুদ্ধিজীবী, যারা বুদ্ধিদীপ্ত, যারা রাজনীতি করে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ক্লাবে যারা শিক্ষকরা থাকে, তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তারা কিন্তু মর্মাহত যে একটি রাষ্ট্রের সামান্য একটা বিষয় নিয়ে তাকে এইভাবে রাখা, এটা কিন্তু সমীচীন না। অথচ অনেক মানুষকে এর চেয়ে বড় অপরাধীদেরকে কিন্তু তারা মৌকুফ করেছে, বিদেশ যাচ্ছে, তারা নানাভাবে তারা কিন্তু সেই স্বাধীনতা পেয়েছে। এরপরও আমি টিভির সামনে বলতে চাই আজকে আপনার মাধ্যমে এবং বৈশাখী টিভির মাধ্যমে, প্রথম দিন যিনি কথা বলেন 18 ইংরেজির পরে, তার শব্দের মধ্যে একটি শব্দ আমরা পেয়েছি। আমরা তো আমার হৃদয়ের মধ্যে কিন্তু এটা একটা আন্দোলন সৃষ্টি করেছে। এটা হচ্ছে কি, তিনি বলছেন কি, প্রথম একটি শব্দ, আমি ভালোবাসার বাংলাদেশ চাই। এবং বেগম খালেদা জিয়া প্রথম যখন তাকে টিভি পর্দায় আনা হলো, তিনি যখন কণ্ঠস্বর বললেন আমি ভালোবাসার বাংলাদেশ চাই, তিনি সেখানে প্রতিশোধের বাংলাদেশের কথা বলেনি। এত নিষ্পেষিত হওয়ার পরেও, এত কষ্ট পাওয়ার পরেও তার জীবন শেষ, কিন্তু এখন তার মধ্যে কিন্তু ভালোবাসার বাংলাদেশ চায়। অর্থাৎ এটা প্রতিশোধ বা প্রতিহিংসামূলক যে তার বাণী, এটা তার কাছ থেকে আসেনি। বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষগুলো কিন্তু অত্যন্ত তাকে ওইভাবে গ্রহণ করেছে। এরপরে যখন আসলো আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তিনিও লন্ডন থেকে একটি কথা বলছেন, তার পরপরেই তিনি শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ চায়। দেখেন, অর্থাৎ সম্পূর্ণ তারা দেশের এই সময়ের মধ্যে মেসেজটাই কিন্তু আমাদের জন্য খুবই ভালো, সুখকর। প্রতিশোধ, প্রতিহিংসা রাজনীতি ভুলে গিয়ে এত কষ্টের মধ্যেও তাদের মধ্যে আসছে কি, শান্তি এবং সম্প্রীতির বাংলাদেশ চাই। পরবর্তীতে আমাদের মহাসচিব মহোদয় কি বললেন, একটা দলকে নিষ্পেষিত করে ফেলছে, একটা দলের মানুষদেরকে কোনো ধরনের গুম, হত্যা, নানা ধরনের নির্যাতন, মামলা, মোকদ্দমা, এরপরেও তাদের কণ্ঠস্বরের মধ্যে আসছে কি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ চাই এবং সাম্য শান্তির বাংলাদেশ চাই। এটা যদি আমাদের হয়, বর্তমান সময়ের মধ্যে যদি এইটা যদি মোটো হয়, আমাদের প্রধান যদি কাজ হয়, আমার মনে হয় বর্তমান সরকার যারা গ্রহণ করছে তাদের উচিত যে একটি বিশাল দল আছে এবং সকলেই চাচ্ছে এই দেশকে কাঠামোকে নির্মাণ যেটাকে ভেঙে গেছে, এটা শীঘ্রই আমরা এটাকে মেরামত করে আমার মনে হয় আমরা একটা ঠিক জায়গায় যাব। এই যদি আমাদের আশা হয়, তাহলে সেখানে কি সমতা, সাম্যতা, সম অধিকার, এই ছাত্র রাজনীতি যারা করলো, সমবন্টন, এই যে বললো মেধা স্থান দিতে হবে, এবং যারা প্রজ্ঞাবান, জ্ঞানী, পণ্ডিত, যারা লিখে বুদ্ধিজীবী, এদেরকে স্থান দিয়ে যাতে একটা সুন্দর কাঠামো রাষ্ট্র তৈরি করা যায়। এটা না হলে আলোকিত মানুষ ছাড়া দেশ কখনো সুন্দর হতে পারে না। ধন্যবাদ অধ্যাপক সুকোমল বড়ুয়া। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হলো আর একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। অধ্যাপক মোহাম্মদ হাসনাত আলী, এবার আসছি আপনার কাছে। আমরা এই সময়ের দুর্যোগ, দুর্ভাবনা, সেগুলি নিয়ে কথা বললাম, ভবিষ্যতের আশাবাদের জায়গাগুলি নিয়েও আপনাদের কাছ থেকে শুনলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় আপনার যদি মনে হয় যে না, আমরা যে সময়টার ভেতর দিয়ে যাচ্ছি, যে পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি, সেখানে আপনার কিছু বলবার আছে, সেই জায়গাগুলো একটু সময় নিয়ে আপনার কাছে ফিরছি। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। দেখেন, যদিও এই সরকারের সমালোচনা করার মতো পর্যাপ্ত সময় হাতে নেই, বরং এখন পর্যন্ত যে সমস্ত দৃশ্যমান উদ্যোগটা নিয়েছেন, ধরেন আগামীকাল বিশ্ব যতটুকু সময় গেছে অতটুকু সময়ের ভিতরে আসলে সমালোচনা করতে যাওয়া কঠিন, একদমই করতে চাই না আমি। আন্তর্জাতিক গুম দিবস আগামীকাল, আমরা গুমের জন্য 18 বৎসর কথা বলেছি। গুম খুন 700 মানুষ গুম হয়ে গেছে, খুঁজে পাওয়া যায়নি। সন্তান মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, এখন তার বয়স 7 বছর 8 বছর, ছবি দেখেছেন যেটা তার বাবা। এই বিষয়ে জাতিসংঘের যে সনদ, সেখানে বাংলাদেশ সনদ, আমি সেটাই বলছি যে আজকে স্বাক্ষর হয়েছে। সাধুবাদ জানাতে চাই যে এতদিন আমরা পারিনি। এবং শুধু তাই নয়, সেটি হয়েছে আন্তর্জাতিক গুম দিবসের ঠিক একদিন আগে সনদে আমরা স্বাক্ষর করেছি। এবং এখানেই সরকার ক্ষান্ত থাকেনি, মানতেই হবে। যখন স্বামী প্রত্যেকটি দিন দরজার দিকে তাকিয়ে থাকে গভীর রাত পর্যন্ত, যে কখন তার স্বামী ফিরে এসে দরজায় নক করবে, প্রত্যেক দিন এরকম কথা আমি নিজের কানে শুনেছি। সন্তান তার বাবা কখন ফিরে আসবে, এমনও হয়েছে সন্তান বলেছে দরকার নেই আমার বাবাকে, আমি চাই না। স্ত্রী বলেছে আমার স্বামীকে আমি চাই না, শুধু বলা হোক আমার স্বামীর, আমার বাবার কবরটা কোথায়, আমরা একটু দাঁড়িয়ে চোখের পানি ফেলে দোয়া করতে চাই।
কেউ জানে না ইলিয়াস আলী কোথায়, কেউ জানে না চৌধুরী আলম কোথায়। এরকম হাজারো 700 মানুষ আজকে দেখছিলাম গুম হয়েছে বাংলাদেশে। সেরকম একটি দেশে তার পুনরাবৃত্তি এই দেশে ঘটুক, এটা কেউ চায় না। তার জন্য 1000 তাজা প্রাণ আমরা দেইনি, তাজা প্রাণ দেইনি। এটি একটি ভালো দিক, সাধুবাদ জানাতে চাই। কিছু বিষয় আমার ভেতরে খটকা লাগে যে 18 বছরে গায়েবী মামলা, মিথ্যা মামলা, অসত্য মামলা, অজস্র মানুষকে মামলা আমরা দেখেছি। দিন শেষে কিন্তু সেগুলো প্রমাণ করা যায়নি, যাচ্ছে না, তথ্যের হবে। এটাকে রাজনৈতিক বিবেচনায় হিংসাত্মক বা বিরোধী মতকে দমিয়ে রাখার জন্য মামলা করা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে, আপনাদের সাংবাদিক সমাজের বিরুদ্ধে মামলা হচ্ছে। এখন যদি এটার পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে কিন্তু সেটা খুবই কষ্টকর। এই রক্তের সাথে বেইমানি করা হবে যদি এই ধরনের একই ঘটনা ঘটে। আজকে কালকে আমি দেখছিলাম সিরাজগঞ্জ, আমি জানি না এটা যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন আপনারা নিজেরা জানেন, আমরাও জানি যে এখন তো নতুন একটা সেট আপ কাজ করছে, যদিও এটা সমালোচনা করার পর্যায়ে এখনও আসেনি, কারণ সেই পতিত সরকারের দোসররা এখনও রয়ে গেছে, বিভিন্নভাবে সাবোটেজ করার চেষ্টা করছে, কখনো আনসার বাহিনীর নামে, কখনো বিদ্যুতের নামে, কখনো আমাদের এই যে অটো রিক্সা, কখনো প্যাডেল রিক্সা, বিভিন্নভাবে কিন্তু একটা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তাহলে এটি সরকারকে খুঁজে দেখার জন্য আমি বিনীত অনুরোধ করি শিক্ষক হিসেবে যে কেন সিরাজগঞ্জের 6000 মানুষের বিরুদ্ধে বেনামি মামলাটা করার প্রয়োজন হলো। দলীয় নেতৃবৃন্দকে বলবো, যারা আপনারা আগামী দিনকে শাসন করবেন, 18টি বছর বিভিন্ন নির্যাতনের মধ্য দিয়ে আপনারা গেছেন, অজস্র মামলা, একজন হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে 500 মামলা, বেগম খালেদা জিয়ার কথা বলেন, মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে। এই গণ আন্দোলনের, এই গণবিপ্লবের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া এখন মুক্ত মানুষ। একটি বারো মন্তব্য করেননি, একটি বিরূপ মন্তব্য করেননি। সেই মহিষী নারী বলেছিলেন যে হিংসার বদলা হিংসা না, ভালোবাসার বাংলাদেশ চাই। তাহলে সেই ভালোবাসার বাংলায় কেন ভাঙচুর হবে, কেন দখল হবে, কেন অন্যের সম্পত্তি দখল হবে? এগুলো যখন হয় আমি মনে করি দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, আপনারা তাদের সাহায্য নিন। আজকে দেখছিলাম ঢাকায় বসুন্ধরাতে আমার এক বন্ধু, উনি দিনাজপুরে থাকেন, তার বাড়িতে ডিজিএফ এর কথা বলে ফেসবুকে দেখছিলাম, তার বাড়িতে ভদ্রগোছের কিছু লোকজন এলাকা, তারপরে তাদের সন্দেহ হয়েছে, গ্রেপ্তার করেছে, সেনাবাহিনীকে তারা দিয়েছে। আমি মনে করি দেশবাসীকে অনুরোধ করছে শিখুই, যেখানে এই ধরনের দুর্বৃত্তায়ন হবে সেখানেই আপনারা তাদেরকে প্রতিবাদ করুন, প্রতিহত করুন, তাদেরকে আইনের আওতায় দিন। রাজনৈতিক দলকে অনুরোধ করবো, দেশটা আমাদের সন্তানরা খুব স্বল্প বয়সে জীবনটা উৎসর্গ করেছে এই দেশটার সুফল, যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে যেদের অর্জন হয়েছে সেটার সুফল যেন তারা পায়। আজকে যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, আমি বলছি না ঘটছে, যদি যেন না ঘটে সেই বিষয়ে সাবধান থাকতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে অজস্র ঘৃণা মানুষের দেখেছি, অজস্র ঘৃণা, সেই ঘৃণা নতুন করে আবার তৈরি হোক সেটা আমরা চাই না, একদমই চাই না। একবার সাংবাদিকরা, আপনার বড় বড় কিছু সাংবাদিক, সাগর রনি হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত হয়নি, মানুষ মনে করে রাজনৈতিক বিবেচনায় হয়নি। ঠিক আরেকটি সাগর রনি বাংলাদেশে তৈরি হোক, বা আরেকজন সাংবাদিকের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা হোক, সেটা চাই না। তবে হ্যাঁ, কোনো সাংবাদিক যদি প্রকৃত অর্থে অপরাধ করে থাকে তার শাস্তি হোক, কোনো ব্যক্তি যদি হত্যা করে থাকে তার শাস্তি হোক, তার শাস্তি হোক, কেউ যদি চুরি করে থাকে, লুট করে থাকে, তার শাস্তি হোক। প্রকৃত অপরাধী মামলা দিলেই গ্রহণ না করে, বরং আইনের মূল ফিলোসফি, স্যারের সামনে তো এগুলো বলা আমার স্পর্ধা হয়ে যাবে কিনা জানি না, আইনের মূল সেপে হলো যে কোনো নিরপরাধ মানুষ যেন আইনের ফাঁক ফোকরে শাস্তির আওতায় না আসে, বরং কোনো যদি অপরাধী যদি আইনের ফাঁক ফোকর দিয়ে যদি পার হয়ে যায়, যেতে দেন, একদম যেতে দেন। যারা আমার দেশ থেকে এক এস আলম গ্রুপ 1,50,000 কোটি টাকা লোপাট করেছে, পত্রিকায় দেখলাম। সেই এস আলম গ্রুপের তদন্ত বিচারালয় করা যায়নি, সেই বিচারালয়কে ভেঙে চুরে তো সংস্কার করতেই হবে। হত্যা মামলা আসামি বিচারপতি বসে আছে, 17 বছরের এই 5 তারিখের পরে 17 বছরের একজন শিশুকে কোমরে দড়ি লেগে টানতে আমরা দেখেছি। এস আলম গ্রুপের কোমরে দড়ি তো দূরের কথা, স্পর্শ করা যায়নি। বেসিক ব্যাংক ধ্বংস করেছে, স্পর্শ করা যায়নি। পদ্মা ব্যাংক ধ্বংস করেছে, স্পর্শ করা যায়নি। শেয়ার মার্কেট 96 ধ্বংস করেছে, স্পর্শ করা যায়নি। এই যে বিষয়গুলো নিয়ে আজকের বাংলাদেশে এই তরুণ সমাজের এক সাগর রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন প্রশ্নবিদ্ধ না হয়, এবং আমাদেরকে যেন নতুন করে মানুষের কাছে যে 18 বছর বলেছেন পতিত সরকারের অনিয়ম, মিথ্যা মামলা, গায়েবী মামলা, এবং দুঃখ করে একটা কথা বলি, ওনার সহকর্মী তাজমির ইসলাম মামলার আসামি। আমি 18 সালে রাজশাহীতে ক্লাসে আমি মামলার আসামি। প্রফেসর মোর্শেদ হাসান খান মামলার আসামি। প্রফেসর ওই যে আমাদের সাবেক মন্ত্রী বেচার রফিকুল ইসলাম মিয়া, ওনার স্ত্রী প্রফেসর প্রকৌশল অনুষদে ঢাকা বিশ্ববিদ্যালয়, উনি মামলার আসামি। কি করে হয়, কি করে সম্ভব?
আমি তো আমার কথা বলতে ক্লাসে ছিলাম। আমরা একদম তাহলে এই যে কালচারটা, এই কালচার থেকে দয়া করে আমাদেরকে বের হতে হবে, শ্রদ্ধার বাংলাদেশ তৈরি করতে হবে, ভালোবাসার বাংলাদেশ তৈরি করতে হবে, সেখানে প্রতিহিংসা নয়। ধন্যবাদ আপনাকে। 1 মিনিট সময় নিয়ে, খুব অল্প সময় আমি নিয়ে মনে করি যে এখন জিজ্ঞাসার পরিবর্তে জিজ্ঞাসা, এটা কিন্তু ঠিক না। এই যে প্রতিশোধের পরিবর্তে প্রতিশোধ, হিংসার দিয়ে হিংসাকে জয় করা, এটা বোধ রাষ্ট্রের জন্য ঠিক হবে না। আমি যেটা মনে করি, আমরা যদি সুনাগরিক চাই, সুমানসিকতার প্রয়োজন, সৎচিন্তার প্রয়োজন এবং জনকল্যাণমূলক, এগুলো তো মন থেকে আসে, একটা ব্যক্তির আদর্শ থেকে আসে। তো আমাদের রাষ্ট্রটাকে যদি একটা আদর্শভিত্তিক রাষ্ট্র তৈরি করতে পারি, যে কথাটা আমাদের ধস নেমেছে, জ্ঞানীর ধস, পাণ্ডিত্যের ধস, লেখনীর ধস, বুদ্ধিজীবীদের ধস, মেধার ধস, সব কিছু ধস নেমেছে কিন্তু আমার মনে। এটা যদি ফিরে আনতে পারি ভালো। তবে 3টা সংবাদ আপনাকে আমি বলতে চাই। এই যে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এখন অস্ত্র উদ্ধারের একটা প্রয়াস চলছে, অস্ত্র উদ্ধার, যেগুলো কিন্তু মানুষের জনজীবনকে কিন্তু একবারে মানে শেষ দিকে নিয়ে যায়। এরকম একটা অস্ত্র ঘরে ঘরে হয়ে গেছে, নানা জায়গায় হয়ে গেছে এই 15 বছরের মধ্যে। এটা একটা উদ্যোগ নিয়েছে সরকার, আমার খুব ভালো লাগছে। যেভাবেই হোক তারা অস্ত্র উদ্ধার করবে, তারা প্রতিজ্ঞা করছে এটা। আর আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, তারা কিন্তু এটা সাহসিকতার পরিচয় দিয়েছে। আমাদের সেনাবাহিনীটা আমার মনে হয়, আমি জানি না কে কীভাবে নেবেন, তার এই সময়ের মধ্যে কিন্তু তারা জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়নি, জনগণের মুখোমুখি হয়ে তারা কিন্তু দাঁড়ায়নি। এটা আমাদের জন্য একটা শুভ সংবাদ। তাদের কাছে সব কিছু ছিল, জনগণের কাছে তো কিছুই ছিল না, তাদের ছিল একটা দ্রোহ, ভিতরে একটা আবেগ ছিল তাদের মধ্যে। এই আবেগের মাধ্যমে কিন্তু তারা অস্ত্রের মুখে গিয়েছে কিন্তু। তো আমার মনে হয় যে দেশের এই সময়ের মধ্যে এইসব সন্তানদেরকে, সূর্য সন্তান বলবো আমি তাদেরকে, আমাদের যুব সম্প্রদায় তাদেরকে অভিনন্দন জানাই, সেনাবাহিনী অভিনন্দন জানাই। আরেকটা জিনিস আমি বলতে চাই, যে শেষে যেটা বলতে চাই, আমি আবারও বলছি, অন্তর্ভুক্তিমূলক সমতা, ইকুইটেবল যেটাকে বলা হয়, ইনক্লুসিভ যেটাকে বলা হচ্ছে, এটা যদি আসে, সকলেই যদি মানে অংশগ্রহণ করতে পারে, আমার মনে হয় দল, মত, ধর্ম, বর্ণ, সেটা সকলেই। আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেদিন যখন কথা বলছিলাম, তিনি বলতে আজকে যদি সব কথা বলে ফেলেন, অন্যদিন আমি শুনবো কি? আপনারা 2-1 জোরে কথা বলেন, অন্যগুলো মানে কথাগুলো আমরা পরবর্তীতে আমরা শুনবো। এই যে উনি যে শোনার আগ্রহ, আজকে সব কিছু বলবেন না, পরবর্তীতে ধাপে ধাপে আপনারা আসবেন। তা আমার মনে হয়, আমিও একমত হাসনাতের সঙ্গে। আমাদের ইউনূস সাহেব আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃত মানুষ, নোবেল বিজয়ী, নোবেল লরিয়েট, তিনি পারবেন, এবং তার বাহিনী যারা আছে তাদেরকে আমরা সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তবে দেশ একটা সুন্দর দেশ চাই, এবং আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে সবাই, এতদিন আমরা কিন্তু কোনো ভোট দিতে পারি নাই, সবাই আনন্দের মধ্যে আমরা ভোট দেব, এবং আমাদের সরকার আমরা গঠন করব, আমাদের প্রতিনিধি আমরা গঠন করব। সেই রকম যদি একটা দেশ যদি আবার আমরা তৈরি করতে পারি, এবং যদি আমাদের সেই উন্মুক্ত দেশ, সুন্দর দেশ, একটা আলোর দেশ যদি তৈরি করতে পারে, এবং জ্ঞান মেধার দেশ, প্রজ্ঞার দেশ, যেখানে আমাদের যোগ্যতার দেশ হবে, প্রত্যেকটা চেয়ার হবে যোগ্যতার ভিত্তিতে, প্রত্যেকটা চেয়ার যদি আমরা সেইভাবে গঠন করতে পারি। আপনাদের কাছ থেকে ধন্যবাদ আপনাদেরকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কাল আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।